মহিলাটা না পুরো মাথাটা দাদুর থেকে এরকম করে ঘোরা, সোজা বডি সোজা, মাথা পুরো উল্টো দিকে ঘুরে গেল দাদু। সাদা শাড়ি, লাল ঘুমটা দিয়ে, বিকট পুরো ধূসর কালারের, কালো বড় বড় লোম, কান দুটো এরকম লম্বা লম্বা, দাঁতগুলো এরকম বড় বড়, চারিদিকটা বার করা, চারিদিকে লালাচ হচ্ছে। মহিলাটার এক পাশটা কঙ্কাল আর এক পাশটার মধ্যে মাংস গলে 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 পড়ছে। 3টে আঙুল, 3টে এরকম বড় বড় নখ, 3টে আঙুল, একটা বাঁশ গাছ, এরকম বড় বাঁশ গাছ, রুমুড়ে হাওয়া দিয়ে এরকম করে হঠাৎ করে পড়ে গেল। আঁচড়ের দাঁতে এতটাই ডিপ ছিল, মানে নখটা ঢুকিয়ে পুরো এরকম টান মেরেছে, ফালা হয়ে গেছিল। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপে সত্যিকারের ভৌতিক এবং অলৌকিক ঘটনার 4th এপিসোডে। তো আজকে আমি যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করব সেটি আমার নিজের দাদু যিনি আছেন তার সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। সেই ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে এখানে বলে রাখা ভালো, এই ঘটনাটি আমি আমার যখন দাদুর মুখ থেকে শুনেছিলাম তখন প্রথমে আমিও বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম এরকমও হয়। তো ঘটনাটার মধ্যে কিছু কিছু এমন জিনিস রয়েছে যেগুলো তোমরা বিশ্বাস করতেও পারো বা নাও করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। তবে ঘটনা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, যদি তোমরাও তোমাদের জীবনে ঘটে থাকা এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে আমাকে পাঠিয়ে দাও, আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে লিখে পাঠিয়ে দিতে পারো। এছাড়াও আমাকে ইমেল আইডি দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে, সেখানেও মেল করে দিতে পারো। সব কিছু আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। সেখানে তোমাদের জীবনে তোমাদের সাথে শোনা কোনো ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা, তোমাদের আত্মীয় স্বজনের থেকে শোনা কোনো ঘটনা আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও আর শেয়ার করে দাও। আমার জীবনে যা যা ঘটনা আছে আমি সবই এই সিরিজে শেষ করে দিয়েছি প্রায়, আর হয়তো 2টো ঘটনা আসতে পারে, সেই 2টোও ভৌতিক ঘটনা আর একটা অলৌকিক ঘটনা। তো শুরু করছি আজকের এই ভয়ঙ্কর মারাত্মক এপিসোডটি। এই ঘটনাটি বাংলাদেশের ঘটনা। তখন বাংলাদেশ পড়া চলে না, কারণ তখনও ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে ভাগাভাগি হয়নি, কোনো পার্টিশন হয়নি। চারিদিকে ছিল গ্রাম্য অঞ্চল। আর এই ঘটনাটি প্রায় 150-200 বছর আগেকার ঘটনা, কারণ বুঝতেই পারছো আমার যিনি দাদু আছেন তার দাদুর ঘটনা আমি শেয়ার করছি আজকে তোমাদের সাথে। তখন চারিদিকে গ্রাম্য পরিবেশ, গ্রাম্য অঞ্চল, চারিদিকে মাটির কাঁচা রাস্তা। বাংলাদেশে ওই এপার বাংলাও যেরকম ছিল এরকম গ্রাম্য পরিবেশ, ওপার বাংলাও সেরকম ছিল এরকম গ্রাম্য পরিবেশ। চারিদিকে কুড়ে ঘর, মানে মাটির ছোট ছোট ঘর। তো আমার দাদু যিনি ছিলেন তিনি ছোটবেলা থেকেই খুব ঠাকুরের ভক্ত ছিলেন। ঠাকুরের ভক্ত মানে তিনি হচ্ছে শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন ছোটবেলা থেকেই। তিনি হচ্ছে চণ্ডী পাঠও করতেন, খুব ভালো পাঠ করতেন। এবং তিনি এতটাই ঠাকুরের ভক্ত ছিলেন আর মা কালীর প্রচুর বড় ভক্ত ছিলেন। আর মা কালীর এমনই ভক্ত ছিলেন যে তিনি মাঝরাতে গ্রামের যে শ্মশানগুলো থাকতো, যেখানে আগেকার দিনে যেরকম শ্মশান হতো, নদীর পাড়ে হচ্ছে একটা জায়গার মধ্যে সবাইকে দাহ করা হতো, সেরকম শ্মশানে রাত্রেবেলা উনি ঘুরে বেড়াতে। যদি কালী মার দেখা পায়, মা কালী যদি ওনাকে দেখা দেয়, মা করতেন। আর সারা রাত্রেবেলা ওই শ্মশানে ঘুরে বেড়াতেন, ওই গ্রামের শ্মশানে অন্ধকারে। এখানে বলে রাখা ভালো, তখন গ্রামে শিয়াল, হায়না, জন্তুর খুব উৎপাত ছিল। আর তিনি এতটাই ভক্ত ছিলেন, তিনি যখন পাঠ করতে বসতেন, গীতা পাঠ বা চণ্ডীমঙ্গল পাঠ করতে বসতেন, চণ্ডী পাঠ করতে বসতেন, তখন সব গ্রামের লোকরা এক জায়গায় জড়ো হয়ে উঠোনে বসে মনোমুগ্ধ হয়ে তার এই গীতা পাঠ আর হচ্ছে চণ্ডীপাঠের যে বাণী সেগুলো হচ্ছে শ্রবণ করতেন, শুনতেন ভালোভাবে, মনোমুগ্ধ হয়ে সবাই মিলে শুনতেন। যিনি দাদু ছিলেন তিনি কি কাজ করতেন আমি একটু বলে দিই। তার প্রধানত জীবিকা ছিল মাটির কাজ করা, মাটির যে সমস্ত পাত্র হয়, কলসি, হাঁড়ি, বাটি, এগুলো বানানো, ওটাটি হাটে গিয়ে বিক্রি করতো। এছাড়া তার পাশাপাশি দাদুর যে বাড়িটা ছিল সেটা ছিল হচ্ছে মাটির বড় বাড়ি, সামনে বড় উঠোন, আর তার পেছন দিকেই একটা বড় জায়গা তার ছিল, ক্ষেত টাইপের জায়গা। সেখানে তিনি অনেক রকমের সবজির চাষ করতেন। সবজি ইন দ্য মিনস আমি একটু বলে দিই, বেগুন, টমেটো, লাউ, কুমড়ো, এইসব সবজি তিনি চাষ করতে। ওই মাটির কাজের পাশাপাশি এইসব সবজিও তিনি হাটে গিয়ে বিক্রি করতে, যা আসে আর কি। সে সময় তো আর এত টাকার ব্যবস্থা ছিল না, সে সময় হচ্ছে কড়ির প্রচলন ছিল। লক্ষ্মীমার পাশে যে দেওয়া হয় কড়ি, ওই কড়ি দিয়ে কেনাকাটা হতো। আর 1 আনা 2 আনা এরকম করেই হয়তো পয়সা কড়ি ব্যবস্থা ছিল। সে সময় একটুখানি সাজগোজটাও আমি বলে দিই, পরনে সবার ধুতিই থাকতো, ধুতিটাকেই সবাই এরকম করে জড়িয়ে পড়তো। আর মহিলারা ওই শাড়ি ছিল, শাড়িটাকে এরকম করে জড়িয়ে পড়তো। গ্রামের লোক তাকে খুব সম্মান করতেন আর তাকে খুব ভালোবাসতেন। এর জন্য তিনি যখন ওই গীতা পাঠ আর হচ্ছে চণ্ডী পাঠ করতে বসতেন, উঠুন, আমাদের বললাম যেরকম গ্রামের বাড়িটার সামনে হচ্ছে বড় উঠুন ছিল, সেই উঠুনে যখন পাঠ করতে বসতেন সকল গ্রামের লোক কাজের শেষে এসে তেনার ওই গীতা পাঠ, চণ্ডী পাঠ এগুলো শুনতেন। গ্রামের লোকরা একদিন ডিসাইড করে, সবাই মিলে আলোচনা করে ঠিক করে যে গ্রামে একটা যাত্রাপালা করবে। যাত্রাপালাটা আমি একটু বলে দিই।
যাত্রাপালা কাকে বলে। আগেকার মানে এখনকার দিনের মতো আগেকার দিনে হচ্ছে সিনেমার ব্যবস্থা ছিল না, সিনেমা হল ছিল না, থিয়েটারও ছিল না। আগেকার দিনে কি করা হতো, কোনো একটা জায়গা ঠিক করে সেখানে হচ্ছে একটা মাচা মতো বানিয়ে তার ওপর বাঁশ দিয়ে ত্রিপলটা নিয়ে নানা রকমের অনুষ্ঠান, নাচ গান, শ্রীমদ্ ভাগবত পাঠ, চণ্ডী পাঠ, বহুরূপীদের নাচ, এ সমস্ত করা হতো। আর ওখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো, কারণ অনেক দূর দূর থেকে যাত্রা দেখতে মানুষজন আসতো, বহুরূপীরা আসতো, তাদের সাজগোজের ওই জায়গাটা ঠিক করে ওখানেই হচ্ছে থাকার ব্যবস্থা করা হতো। যতদিন যাত্রাটা শুরু হবে, শুরু থেকে শেষ অবধি ওখানেই ব্যবস্থা করা হতো। নানান জায়গা থেকে, নানান গ্রাম থেকে হচ্ছে লোকজন আসতো, থাকতো, খেত। তো এরকমই গ্রামের লোকরা ঠিক করে যে গ্রামের একটা শেষ প্রান্তে একটা মাঠ ছিল, মাঠের চারদিকে বাঁশবাগান, একদম শেষ প্রান্তে মাঠটা, আর সাইডে একটা পুকুর ছিল। তো ওই মাঠের ওখানে একটা হচ্ছে ওরকম মাচার মতো বানিয়ে যাত্রাপালা করবে তারা। গ্রামের একটা অনুষ্ঠান, সবাই দেখবে ঠেকবে আর কি আসবে। সেই সময় তো বহুরূপীদের নাচ গান সব কিছুর ব্যবস্থা করা হলো। আর তার সাথে দুদিন ঠিক করা হলো, একদিন শ্রীমদ্ ভাগবত পিঠা পাঠ করা হবে আর একদিন চণ্ডীপাঠ করা হবে। মানে নাটক চলবে, তার মাঝখানে একদিন ঠিক করা হলো শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের কথা। যেদিন যাত্রা শেষ হবে সেদিন ঠিক হলো চণ্ডীপাঠ করে পরের দিন যাত্রা শেষ করা হবে। মানে প্রায় 15-16 দিনের একটা অনুষ্ঠান আয়োজিত হবে। দাদু যিনি ছিলেন তাকে বলা হলো যে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ আর হচ্ছে চণ্ডীপাঠটা আপনি করবে, এটা পুরোপুরি আপনার দায়িত্ব দিয়ে দিলাম। এবার দাদু তো খুব খুশি, এক কথায় রাজি হয়ে গেল যে ঠিক আছে। গ্রামের লোকরা বলল, বাড়ির বউ আর হচ্ছে মহিলা যারা আছে তাদেরকে বলল যে তোমরা কিন্তু সন্ধে তোমরা যাত্রা দেখতে যেতে পারো, ঠিক আছে, কিন্তু সন্ধেবেলার আগে কিন্তু তোমরা বাড়ি চলে আসবে, কারণ জায়গা ভালো না। আর তাছাড়া নানা রকমের শিয়াল, হায়না, কুকুরের উৎপাত আছে, তাছাড়া ভূত পেতেরও ভয় আছে। গ্রামের লোকরা কিন্তু খুব কুসংস্কার ছিল তখনকার দিনে, বুঝতেই পারছো, প্রায় 200 বছর আগেকার কথা বলছি। তখন কুসংস্কারেও বিশ্বাস করতো, ভূত পেতে মানতো তারা বলতো যে সেই জন্য চারিদিকে বাঁশবাগান আছে, মহিলারা আর যখনই যাবে তখনই ঘোমটা দেবে আর হচ্ছে মাথার যে চুল রয়েছে ওটা সবসময় বেঁধে রাখবে, চুল যেন কোনো সময় খোলা না থাকে, তাহলেই তোমরা যেতে পারো, নাহলে তোমাদের যেতে হবে না। সন্ধেবেলার আগে তোমরা চলে আসবে। আর তোমরা যদি রাতের মানে যাত্রা তো শুরু হতো, মানে অনেকক্ষণ চলতো, রাত হয়ে যেত, তোমরা যদি রাতের অনুষ্ঠানও দেখতে যাও, সেই রাতের অনুষ্ঠান দেখলে পরে তোমরা ওখানেই থাকবে, পরের দিন সকালবেলা আসবে। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওখানেই থাকবে, খাবে দাবে, শোবে, সকালবেলা তোমরা চলে আসবে। কিন্তু রাত্রে কোনোভাবেই তোমরা যাতায়াত করবে না, কারণ জায়গা ভালো না, আর এমনিতেও রাত্রেবেলা অনেক জীবজন্তুরও উৎপাত আছে। তো ঠিক আছে, বড়রা যেরকম বললো, গ্রামের মেয়েরা বউরা রাজি হয়ে গেল, বললো যে ঠিক আছে তাই হবে। গ্রামের লোকরা ঠিক করলো যে অমুক দিন থেকে অনুষ্ঠান আয়োজিত হবে, সেই বুঝে তারা ওখানে মাচা বাঁধলো, যাত্রাপালা শুরু করা হবে। তার পাশের গ্রাম, ওপারে একটা গ্রাম, সব গ্রামকে আমন্ত্রণ দেওয়া হলো যে এখানে যাত্রাপালা শুরু হবে, তোমরা দেখতে আসলে দেখতে পারো, এছাড়াও বহুরূপীদের নাচ টাচ অনেক কিছু থাকবে। যাত্রা শুরু হলো, মোটামুটি অনুষ্ঠান সকালবেলা শুরু হতো, সন্ধ্যের আগেই নাটকের অনুষ্ঠানগুলো শেষ হয়ে যেত। রাত্রেবেলা বিভিন্ন রকমের হচ্ছে বাউল গান, নাচ টাচ এগুলো হতো। গ্রামের যারা বউ ছিল তারা তাড়াতাড়ি সন্ধ্যে নামার আগেই বাড়ি ফিরে আসতো, আর যারা দূর দূর থেকে আসতো বহুরূপী ঠৌরূপী, তারা হচ্ছে তাদের জন্য হচ্ছে ওখানেই খাওয়া দাওয়া, প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। সবাই খেতে দিত, ওখানেই বিছানা পেতে শুতো। মানে বিছানা মানে কি, আগের দিনে তো ওরকম বিছানাপাতি ছিল না, ওই খড় পেতে শুতো ওখানেই। আবার সকালবেলা থেকে ওখানে যাত্রা নানা রকম আয়োজন শুরু হতো। তো এইভাবেই কাটলো। এভাবে দিন আসলো হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের দিন। দাদু যিনি ছিলেন তাকে বলা হয়েছিল যে শ্রীমদ্ গীতা পাঠটা কিন্তু আপনি করবেন। সেই দিন আসলো। তো সেই দাদু হচ্ছে গেল, এখানে আমি দাদুই বলছি, ঠিক আছে। দাদু গিয়ে পৌঁছাতে 3টে বেজে গেল। সব কিছু ঠিকঠাক করে, মানে ওখানে ভোগ ঠোক দিয়ে ঠাকুরকে, ওই ঠাকুরেরও একটা ছোট্ট মতো মাটির বিগ্রহ বানিয়ে, রাধাকৃষ্ণ একটা বিগ্রহ বানিয়ে সেখানে ফুল টুল দিয়ে সাজিয়ে ভোগ ঠোক রান্না হচ্ছিল, সব দিয়ে শুরু হলো গীতা পাঠ। বিকেল 3টে থেকে গীতা পাঠ শুরু হলো। মানুষজন খুব ভালোভাবে মনোমুগ্ধ হয়ে শুনছে। জায়গাটা একটা মাঠের মধ্যে ছিল যেহেতু, সেজন্য অনেক লোকজন মিলেই সুন্দরভাবে গীতা পাঠ শুনছে। আর আগেকার দিনে তো লাইটের ব্যবস্থা ছিল না, ওই মশাল যে ছিল, মশাল চারিদিকে পুঁতে ওই সুন্দর করে সাজানো হয়েছিল যাত্রার জায়গাটা। এই করতে করতে সন্ধ্যা পেরিয়ে যায়। সবাই মানে এত শ্রীমদ্ ভাগবত গীতার বাণী শুনতে শুনতে সবাই এত মনোমুগ্ধ হয়ে যায়, শেষ হতে হতে প্রায় রাত হয়ে যায়। সেই 3টে থেকে দাদু বসে শুরু করেছে গীতা পাঠ, প্রণাম পুজো আর্চা শেষ করে শেষ হতে হতে প্রায় রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। গ্রামের রাত বুঝতেই পারো, মানে আমাদের এখানে 7টা, মানে ওখানে তখন নিঝুম রাত, চারিদিকে শিয়াল ডাকছে, এরকম রাত হয়ে যায়। তো ঠিক আছে, সব কিছু শেষ হলো। তখন গ্রামের লোকরা বলল যে এত রাত হয়ে গেছে, আপনি এক কাজ করুন, আপনার আজকে বাড়ি যেতে হবে না, আপনি এখানেই থাকুন, এখানে হচ্ছে ভোগের ব্যবস্থা তো করাই হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা,
আপনি এখানে ভোগ টোকে এখানে আজকে বিশ্রাম নিন, কালকে সকালে না হয় যেন আজকে থাকুন আমাদের সাথে, কি দরকার এত রাত্রের বেলা যাওয়ার। তখন দাদু বলল, না আমি এতক্ষণ ধরে গীতা পাঠ করলাম বসে বসে, আর বাড়িতে বউ বাচ্চাও আছে অপেক্ষা করছে, আমি সে এখানে ভোগ খাচ্ছি একটু, কিন্তু তোমরা না আমাকে একটু বাড়ির জন্যও দিয়ে দাও, কারণ আমি তাহলে একটু ছেলে মেয়ের জন্যও নিয়ে যেতে পারবো, সবাই একটু খুশি হবে। তো গ্রামের লোকরা বললো, ঠিক আছে আপনি যা বলবেন, গুরুদেব মানুষ আপনি যা বলবেন তাই হবে। খিচুড়ি ভোগ হচ্ছে ওখানে খেলো দিল। আর হচ্ছে গ্রামের লোকরা দাদুকে এতটাই ভালোবাসতো, তারা না কি করলো, একটা কলা পাতার বড় কয়েক কলা পাতার মধ্যে ওই খিচুড়ি ভোগ ঢেলে কলা পাতাটাকে ভালো করে মুড়িয়ে তার উপরে গামছা দিয়ে পুটলি করে দাদুকে দিয়ে দিল, যে ঠিক আছে এই নিয়ে আপনার ছেলে মেয়েকে জন্য নিয়ে করবেন, আর চণ্ডীপাঠের দিন ওনাদেরকে অবশ্যই আনবে। বললো ঠিক আছে, চণ্ডীপাঠের দিন আবার সকলের সাথে দেখা হবে, সেদিন আমি থাকবো তোমাদের সাথে, কারণ যাত্রা তো আবার কবে হবে না হবে ঠিক নেই, সেদিন আমি তোমাদের সাথে রাত কাটাবো। এই কথা বলে দাদু সকলকে বিদায় জানিয়ে রওনা হলো বাড়ির দিকে। এবার গ্রামের লোকরা বলছিল যে ঠিক আছে আপনি সাবধানে যাবেন, আর এই নিন একটা আপনাকে বাঁশের লাঠি দিয়ে দিলাম, রাস্তার সামনে দিয়ে এরকম না পেটাতে পেটাতে যাবেন, তাহলে কোনো পশু পাখি জীবজন্তু ভয় পেয়ে তার আর কাছে আসবে না। রাস্তাঘাট বলা যায় না, গ্রামের রাস্তা, আর তখন তো সব মাটির রাস্তা, মানে বুঝতেই পারছো চারিদিকে মাঠ আর জঙ্গলে ভর্তি। আমার দাদুর যে বাড়িটা ছিল, সেই বাড়িটা যেখানে যাত্রা পালা হচ্ছিল মাঠে, মানে একদম গ্রামের শেষ প্রান্তে, সেখান থেকে আসতে গেলে পরে একটা বাঁশবন আছে, সেই বাঁশবনটা পেরোতে হবে, বাঁশবন পেরিয়ে হচ্ছে একটা মাঠ আছে, ধান ক্ষেত পরে, সেই ধান ক্ষেতটা পেরোতে হবে, ধান ক্ষেত পেরিয়ে তারপরে কিছুটা দূরে গিয়ে তার বাড়ি, এই পথ দিয়ে আসতে হবে। সেই বুঝে এবার দাদু রওনা হলো, এক হাতে খাবারের পুটলি নিয়ে, ভোগের পুটলি, আর এক হাতে তোমার ওই বাঁশের লাঠি নিয়ে সে হচ্ছে রওনা হলো। যাচ্ছে এরকম নাড়াতে নাড়াতে, মাঝে মাঝে যাচ্ছে ঠক ঠক করে বাঁশের বাড়ি মারতে মারতে যাচ্ছে, আর না ঠাকুরের নাম করতে করতে, কারণ রাত তখন গভীর হয়ে গেছে, ঠিক আছে, চারিদিকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে, বাই চান্স যদি কোনো শিয়াল ঠিয়াল এসে যাতে হামলা না করে, সেই জন্য ওই লাঠির বাড়ি দিতে দিতে সে যাচ্ছে। আর সেদিন পূর্ণিমা ছিল, পূর্ণিমার চাঁদের আলোতে মোটামুটি সবই দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে চোখটা ঠিকঠাক দেখা যাচ্ছে চোখে। সে যেতে যেতে ওই বাঁশবনটা সামনে আসলো। বাঁশবনটা সামনে এসে, মানে বাঁশবনটা তোমাদের একটু ডিসক্রাইব করে দিই কীরকম, দুই পাশে এরকম ঘন বাঁশবন, মাঝখান দিয়ে হচ্ছে মাটির কাঁচা রাস্তা, এইটা পেরিয়ে যেতে হবে, এটা পেরিয়ে গেলে কিছুটা পরে একটা ধান ক্ষেত পড়ে, রাস্তাটা সোজা চলে গেছে, দুই পাশে ধান ক্ষেত, তার আগে হচ্ছে বাঁশবন, এরকম। বাঁশবনের সামনে আসলো, হাতে কিন্তু তখন ওই পুটলিটা রয়েছে, হাতে ওই পুটলিটা আর হচ্ছে এক হাতে লাঠি রয়েছে। আসলো, এসে সে না পূর্ণিমার চাঁদ তো, হঠাৎ করে সে দেখলো একটা বাঁশ গাছ, ওই বাঁশবন থেকে একটা বাঁশ গাছ ঝুলমুড়িয়ে হঠাৎ করে দাদুর সামনে পড়ে গেল, কোনো হাওয়া নেই বাতাস নেই কিচ্ছু নেই, একটা বাঁশ গাছ, এরকম বড় বাঁশ গাছ ঝুলমুড়িয়ে হাওয়া দিয়ে এরকম করে হঠাৎ করে পড়ে গেল। আচমকা দাদু ভয় পেয়ে গেছে যে কি হলো, ঠাকুরের নাম টাম করছে, সে না কি করলো, সে বুঝে গেছে আগের দিনের লোক তো, গ্রাম ভূত পেত তারা মানতো, কুসংস্কার যেরকম মানতো, ভূত পেতেও তারা বিশ্বাস করতো। সে বুঝে গেছে না এখানে কিছু একটা গন্ডগোল রয়েছে, আমাকে একটু বুদ্ধি করে চলতে হবে। সে কি করে, বাঁশটা সে ডেগায়নি, সে কি করলো, সে না ঠাকুরের নাম করতে করতে বাঁশটা তো, বাঁশের ওপরে হচ্ছে একটা পা রাখলো, বাঁশের ওপরে একটা পা রাখিয়ে তারপরে আরেকটা পা এগিয়ে বাঁশের ওপর থেকে একটা পা সরালো। যেই দুপা এগিয়েছে, হঠাৎ করে যে বাঁশটা পড়েছিল না, সেই বাঁশটা এরকমভাবে সোজা হয়ে গেল, আবার কোনো হাওয়া নেই কিছু নেই, মরমরিয়ে আবার সোজা হয়ে গেল। দাদু তখন বুঝে গেছে এখানে কোনো গন্ডগোল রয়েছে। সে মনে মনে ভাবছে আজকে যদি আমি বাঁশটা ডিঙোতাম তাহলে আমাকে তুলে নিয়ে চলে যেত, মানে তুলে নিয়ে ওপরে উল্টে ফেলতো বা কিছু একটা ক্ষতি হয়ে যেত, বড় ক্ষতি হয়ে যেত। সেই জন্য সে কি করেছিল, বুদ্ধি করে, তার এতটাই বুদ্ধি ছিল, সে হচ্ছে একটা পা বাঁশের ওপর রাখা, আরেকটা পা এগিয়ে সে ঠাকুরের নাম পড়ে আবার এগোতে থাকে। আর হাতে কিন্তু তখন ওই খাবারের পুটলিটা ছিল, মানে ওই যে ভোগের পুটলিটা যেটা বলছিলাম, ওইটা এক হাতে, আর এক হাতে এরকম করে লাঠি ধরে সে এগোতে থাকে। কিছুক্ষণ পর আসলে হচ্ছে ধান ক্ষেতটা, মানে মাটির কাঁচা রাস্তা চলে গেছে, সাইডেই হচ্ছে ধান ক্ষেত, বড় বড় ধান হয়েছে। সে না দেখলো দূর থেকে, মানে পূর্ণিমা চাঁদ তো একটা, মানে বলেছিলাম সেদিন পূর্ণিমা ছিল, পূর্ণিমা চাঁদের দেখছে দূর থেকে না একটা জন্তুর মতো কি যেন ছুটে আসছে তার দিকে, দাদুকে খাওয়ার মতো। আর জন্তুটা কীরকম তোমাকে একটু বলে দিই, মুখটা ছিল শিয়ালের মতো, মানে শরীরটা ছিল, মানে বডিটা ছিল ঘোড়ার মতো, হিংস্র, ঠিক আছে, প্রচুর হিংস্র, দাঁতগুলো এরকম বড় বড়, মুখ দিয়ে লালা ঠালা জ্বলছে, আর চোখগুলো লাল, কান দুটো বড় বড়, এরকম একটা জন্তু দাদুর দিকে ছুটে আসছে। দাদু না থরবর করে ভয় পেয়ে, একেই তো হাঁপাচ্ছে, মানে সারাদিন ওরকম অনুষ্ঠান করার পরে, গীতা পাঠ করার পরে তারপরে খেয়ে দিয়ে যখন যাচ্ছে, তার সাথে তার আগেই একটুখানি আগেই হচ্ছে এই ঘটনাটা ঘটলো। সে না হাঁপাচ্ছে, কিছু না ভেবে সে রাস্তা থেকে ওই ধান খেতে নেমে লুকিয়ে পড়ে, লুকিয়ে সে দেখতে থাকে, ঠাকুরের নাম পড়ে চুপচাপ
মনে মনে আনছে দেখতে থাকি জন্তুরা কি করছে। জন্তুরা না দৌড়াতে দৌড়াতে ধান ক্ষেতের সামনে আসলো। দাদু তো এই সাইডে লুকিয়ে পড়েছে, ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়েছে। জন্তুটা সামনে আসলো, সামনে এসে জন্তুটা গন্ধ শুকলো, বিভৎস দেখতে জন্তুটাকে। মানে আমার দাদু যেরকম ভাবে ডেসক্রাইব করেছিল আমি তোমাদেরকে বলছি, বিকট পুরো ধূসর কালারের, কালো বড় বড় লোম, কান দুটো এরকম লম্বা লম্বা, দাঁতগুলো এরকম বড় বড়, জিভটা বার করা, চারিদিকে লালা ঝরছে। পুরো বডিটা হচ্ছে ঘোড়ার মতো, ঠিক আছে, ঘোড়ার বডি যেরকম, মুখটা শিয়ালের মতো, বডিটা ঘোড়ার মতো। ওই জন্তুটা সামনে এসে ধান খেতে সামনে এসে না শুকছে, নাক দিয়ে শুকতে লাগলো। কিছুক্ষণ শুকলো, এরকম করে শুকলো, শুকে কিছুক্ষণের মধ্যে সেই জন্তুটা আবার ছুটে চলে গেল। যিনি দাদু ছিলেন তিনি কিছুক্ষণ বাদে ধান ক্ষেত থেকে উকি মেরে দেখলেন যে জন্তুটা আশেপাশে আছে কিনা। দেখলো যে নেই, যে ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আবার সেই হাঁপাতে হাঁপাতে ঠাকুরের নাম নিতে নিতে ধান ক্ষেতের ওপরে উঠলেন, মানে ধান ক্ষেত থেকে এই রাস্তার মধ্যে উঠলেন। এবার উঠে তিনি হাঁপাচ্ছে, মানে বয়স হয়েছে, তার মধ্যে হচ্ছে এতক্ষণ ধরে উনি হেঁটে আসলো, তার আগে হচ্ছে এরকম ভয় পেয়ে গেছে রাত্রেবেলা হঠাৎ করে। তিনি ভাবলো যে ঠিক আছে, ধান ক্ষেতটা পেরোলেই, আর তো বেশি দূর না, আর একটু এগোলেই হচ্ছে বাড়ি, মানে একটা মাঠ পেরোলেই বাড়ি। ঠাকুরের কি ভাই যাই, ঠাকুর আছে বলেই আমি আজকে বেঁচে আছি। এই কথা বলতে বলতেই তার সাথে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সে তো যাচ্ছে ওপরে পূর্ণিমার চাঁদের আলোতে, কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে, বাঁশবাগানটা পেরোলো, ধান ক্ষেতটা পেরোলো। এবার সে তো যাচ্ছে, সে হঠাৎ করে নুপুরের আওয়াজ শুনতে পায়। এক পা এগোচ্ছে, ছম, আরেক পা যেই এগোচ্ছে, ছম, তার পেছন দিক দিয়ে আসছে, এগোচ্ছে, ছম, যে একটুখানি এক পা দুপা না এগে যেই একটু চলছে তখন, মানে যেই তো হাঁটছে তখন এরকম করছে, ছম ছম ছম। দাদু না ভয় পেয়ে গেছে, দাদু বুঝে গেছে যে এ আজকে আমাকে ধরেছে, সেই প্রথম থেকে শুরু করেছে, আজকে আমাকে ছাড়বে না, আমাকে আজকে মেরেই ফেলবে। সে পেছনে কিন্তু তখনও তাকায়নি, খাবারের পুটলি আর হচ্ছে হাতে ওই বাঁশের লাঠিটা ছিল। এগোচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে সে, ছম ছম ছম। মাঠের কিছুটা এগিয়েই জিনিসটা নেই, চলে গেছে। মাঠের পাশ দিয়ে রাস্তাটা গেছে, জিনিসটা চলে গেছে। দাদু মনে মনে এরকম করে হাঁপাতে হাঁপাতে বললো, আর মনে হয় শান্তি পেলাম, মনে হয় চলে গেছে। ওই কথা বলার সাথে সাথে যেই দু পায়ে গেলো, কিছুক্ষণ বাদে সে দেখতে পায় একজন ঘুমটা পরা, ঠিক আছে, লাল পেরে সাদা শাড়ি জড়ানো, ঘুমটা দিয়ে কি যেন হেঁটে হেঁটে যাচ্ছে। দাদু যাচ্ছে, দাদু সামনে। দাদু না সাড়া দিল, এই তুমি কে গো, কোন বাড়ির বউ, এত রাত্রেবেলা বেরিয়েছো? জানো না যে বাড়ির মেয়েদের আর বউদের হচ্ছে রাত্রেবেলা বেরোনো নিষেধ ছিল? তুমি কোন বাড়ির বউ? এরকম করে বললো, বলে না সে এগোচ্ছে। দাদু হচ্ছে 10 হাত দূর থেকে এরকম করে চিল্লে বলেছে, কোনো সারা শব্দ দিচ্ছে না। আবার বললো, এই তুমি কে গো, কোন বাড়ির বউ, এত রাত্রেবেলা যাচ্ছ, কথা বলছো না কেন, কি গো, কি হলো? এরকম বলছে। ঠিক আছে, তাও সাড়া দিল না। এবার দাদু কি করেছে, তাড়াতাড়ি পা চালিয়ে তাড়াতাড়ি তার কাছে গেছে, পেছনে, মানে সে তো যাচ্ছে, দাদু পেছনে তাড়াতাড়ি গেছে, গিয়ে ঘাড়ে হাত দিয়েছে, দাদু তার ঘাড়ে হাত দিয়েছে, এরকম করে ঘাড়ে হাত দিয়ে বলছে, এই তুমি কে, কোন বাড়ির বউ? কথা বলছি এত দূর থেকে, মানে বারবার চিৎকার করে বলছি, শুনতে পাচ্ছ না? কোন বাড়ির বউ তুমি, এত রাত্রেবেলা বেরিয়েছো এরকম অন্ধকারে, তোমার ভয় লাগে না? এবার যেই বলেছে, মহিলাটা তো হাঁটছিল এরকম করে, যেই বলেছে মহিলাটা না দাঁড়িয়ে যায়, এরকম করে দাঁড়িয়ে যায়। সেটা এরকম নিচু হয়ে যাচ্ছিল, বুমটা দেওয়া এরকম নিচু হয়ে যাচ্ছিল। মহিলাটা না পুরো মাথাটা দাদুর দিকে এরকম করে ঘোরালো, আস্তে আস্তে এরকম করে ঘোরালো, মানে মাথা তো সোজা, তো মাথাটা পুরো ঘুরিয়ে ফেললো, সোজা বডি সোজা, মাথা পুরো উল্টো দিকে ঘুরে গেল দাদুর দিকে। দাদু তো ওই দেখে ভয়ে মানে একেবারে আত্মারাম প্রায় যায় বলে অবস্থা। যেটা দেখলো দাদু, পুরো মানে হচ্ছে এক পাশটা কঙ্কাল, মহিলাটার এক পাশটা কঙ্কাল, আর এক পাশটার মধ্যে মাংস গলে 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 পড়ছে, এক পাশটা পুরো কঙ্কাল, এক পাশটার মধ্যে মাংস গলে গলে পড়ছে। আর যে পূর্ণিমার চাঁদের আলো, সেই চাঁদের আলোটা পুরো ওই বউট, মানে যে এন্টিটিটা ছিল বা যেটা ছিল ওর মুখের মধ্যেই পড়েছে। ওই অন্ধকারে দাদু ওই অবস্থায় দেখে, মানে একেই তো হাঁপাচ্ছিল, তার সাথে দুটো ইনসিডেন্ট আগে ঘটে গেছে, ওই দেখে তার মধ্যে পুরো মাথায় এরকম করে পেছনের দিকে ঘুরিয়ে ফেলেছে। চাঁদের আলোতে ওরকম ভাবে দেখছে যে একটা এন্টিটি এরকম ভাবে ঘুরে দাদুর দিকে তাকিয়ে রয়েছে এরকম করে, চোখ দুটো পুরো লাল। ওই অবস্থা দেখে হাতের যে পুটলির মধ্যে ওই ভোগ নিয়ে যাচ্ছিল আর যে লাঠি ছিল সবকিছু ওখানে ফেলে মাঠের মধ্যে দিয়ে ছুট লাগিয়েছে, দৌড়ে ছুট, কোনো কথা না, হাঁপাচ্ছে, মানে বয়স হয়ে গেছে একেই, হাঁপিয়ে যাচ্ছে, হাঁপাতে ছুটে যে বাড়িটা ছিল, বাড়ির সামনে তো বড় উঠোন ছিল, উঠোনে পর্যন্ত আসতে পারিনি, উঠোনে প্রায় 10 হাত দূরে অজ্ঞান হয়ে পড়ে যায় থাপাস করে। পরের দিন সকালবেলা তার যে বউ ছিল, মানে তার যে ওয়াইফ ছিল, তিনি হচ্ছে সকালবেলা উঠে, আগের দিনের মানুষরা তো ভোরবেলায় উঠে যেত, সকালবেলা উঠে
সকালবেলা উঠে দেখে তার স্বামী মানে দাদু ওরকম অজ্ঞান হয়ে 10 হাত দূরে পড়ে রয়েছে। সবাইকে সাথে সাথে বাড়ির লোককে ডেকে নিয়ে আসলে কী হলো এরকম করে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কেন, দাদু কী হয়েছে, চ ঘরে নিয়ে যাও। সেই তারপরে তাকে ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে নিয়ে গিয়ে তারপরে তার ট্রিটমেন্ট চললো। বিভৎস জ্বর, তার গলায় কিন্তু তার কাঠের মালা ছিল। তিনি বললাম যেহেতু ওই শ্রীমদ ভাগবত পাঠক হতো, চণ্ডী পাঠক হতো, গলায় কাঠের মালা দীক্ষিতই ছিল। সেই আয়ুর্বেদিক উপায় নানা রকম গাছের তোমার রস টস খাইয়ে ওই জ্বর কমে, আস্তে আস্তে দাদু সুস্থ হয়। কিন্তু সেই জ্বরের জন্য ওই তার যে চণ্ডীপাঠটার কথা ছিল 15 দিন বাদে যে চণ্ডীপাঠ হবে, সেই চণ্ডীপাঠটা সে আর করতে পারে না। মানে তার এতটাই জ্বর হয় সে বিছানা থেকে আর উঠতে পারে না। দাদু সকলকে বলে ঘটনাটি, সকলে বলে সাবধান করে, না তুমি একটুখানি ঠাকুরের নাম গাইবার বেশি করে করো, আর রাত্রেবেলা কোনোদিনও কখনো কোথাও থেকে একা একা আসবে না, জানোই তো গ্রাম ভালো না, চারিদিকে এরকম উৎপাত, সব ভূত পেতে আসে। তো দাদু তারপর আস্তে আস্তে 1 মাসের মধ্যে সুস্থ হয়। এখানেই শেষ হয় না ঘটনাটা, সুস্থ হয়। পরপর তিনবার দাদুকে মারার চেষ্টা করা হলো, 3টে অ্যাটাক হলো। এবার এই করতে করতে আমি যেহেতু বলেছিলাম দাদু হচ্ছে মাটির কাজের পাশাপাশি সবজি চাষও করতো, সবজি বাজারে গিয়েও বিক্রি করতো আর নিজেদের বাড়ির জন্য খেতে সবজি আনতো, সবজি চাষও করতো। শীতকাল চলে আসে, শীতকালে দাদু যে সবজি চাষ করতো সেই গাছে না বেগুন গাছ ছিল, বেগুন গাছে বড় বড় বেগুন আসে, খুব সুন্দর বেগুন। দাদু তো খুব খুশি, না এবার হচ্ছে বাড়ির জন্য কিছু বেগুন ভাজা খেতে পারবো আর হচ্ছে কিছু হাটে গিয়েও বিক্রি করতে পারবো, 2-4 পয়সা যাই আসে আর কি। কিছুদিন বাদে সে দেখতে পারলো আস্তে আস্তে গাছ থেকে বেগুন কমতে লাগলো। প্রথম দিন গিয়ে দেখছে গাছে 4-5টা বেগুন, পরের দিন গিয়ে দেখছে গাছে 2টো বেগুন পড়ে রয়েছে। তখন দাদু বলল যে আমি এত কষ্ট করে বেগুন ফলাচ্ছি, কে চুরি করতে আসছে রাত্রেবেলা? হয়তো কে চুরি করছে, হয়তো গ্রামের লোকই আছে, ভালো বেগুন দেখে সে থাকতে পারে না, রাত্রেবেলা চুরি করে সে নিয়ে যায়। এই শীতের বেলা জানে কেউ ঘুম থেকে উঠবে না তাড়াতাড়ি, আমি আজকে চোরকে ধরবো, আমি এত কষ্ট করে ফলাবো, বেগুন ফলাবো, আর আমার বেগুন এরকম করে সবাই চুরি করে নিয়ে চলে যাবে? না, এ তো হতে পারে না। দিনের পর দিন আমি আজকে হচ্ছে জেগে থাকবো, রাত্রেবেলা জেগে থেকে দেখবো যে এখানে কে চুরি করতে আসে। যেমন কথা সেরকম কাজ। সে কি করলো, ওই শীতের রাতে, আর গ্রামের শীত মানে তো বোঝোই, গ্রামের মানে প্রচুর শীত, তখন চারিদিকে বন জঙ্গল, তো প্রচুর ঠান্ডা। আর গ্রামে হচ্ছে এত বন জঙ্গল থাকার পরে চারিদিকে না কুয়াশায় অন্ধকার হয়ে থাকতো। তো সেই রাতে সে বাড়ির পেছন দিকটায়, যেহেতু ওই ক্ষেতটা ছিল, একটু বাড়ি থেকে পেছন দিকে একটু এগিয়ে একটা হাতে ওই লাঠি নিয়ে গায়ের মধ্যে কিছু একটা মুড়িয়ে সে বসে থাকে চোরকে ধরবে বলে, যে কে চুরি করতে আসে, গ্রামের কার এত সাহস যে আমার গাছের বেগুন চুরি করে প্রতিদিন নিয়ে যায়, এত কষ্ট করে আমি ফলিয়েছি। সেটা এরকমভাবে ঘাপটি মেরে বসে থাকে ঝোপের মধ্যে, ঝোপের আলাদা এরকম করে বসে থাকে। আর যেহেতু ঠান্ডা, ওই একটা কিছু একটা দিয়ে মুড়িয়ে, শাল ঠাল কিছু একটা দিয়ে মুড়িয়ে ওরকম করে বসে থাকে। গভীর রাত, চারিদিকে দূর থেকে শিয়ালের শব্দ শোনা যাচ্ছে, সে না ঘুমিয়ে পড়ে। মানে এত ঠান্ডা আর ওরকম ভাবে বসে থাকতে থাকতে তার না ঝিম ধরে যায়, এরকম করে ঘুমিয়ে পড়ে, লাঠিটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে। এবার কি হয়, সূর্যটা উঠবে তার কিছুক্ষণ আগে, ঠিক আছে, ভোর তখন, মানে ভোর ব্রহ্ম মুহূর্ত যাকে বলে, সূর্য ওঠায় একটু আগে, ওই টাইমে সে শুনতে, মানে ঘুমাচ্ছে তো এরকম করে লাঠির মধ্যে মাথা ঠাকিয়ে ঘুমাচ্ছে, সে সময় শুনতে পেলো বেগুন গাছটা থেকে কে যেন বেগুন ছিঁড়ছে। মানে বেগুন টানলে পরে গাছটাতে একটা ঝাঁকুনি লাগে, ওই ঝাঁকুনির আওয়াজে দাদু ঘুম ভাঙলো। ঘুমের চোখে চোখ ডলতে ডলতে সে দেখলো ধোঁয়াশার মধ্যে শীতের কুয়াশা পড়ে রয়েছে, যেটা বউ ওই সেম সাদা শাড়ি, লাল পাড়, কোনো ব্লাউজ নেই তার, ঘুমটা দিয়ে বেগুন ছিঁড়ছে। আর তার এক হাতে একটা কাঁচা মাছ, শাড়িটা পুরো, যে সাদা শাড়িটা পরেছিল সেই শাড়িটা পুরো রক্তে মাখামাখি, এক হাতে কাঁচা মাছ আর এক হাত দিয়ে, মানে এরকম করে মাছটা ধরেছে আর এক হাত দিয়ে এরকম করে বেগুন ছিঁড়ছে। দাদু কিছু না ভেবে মনে মনে ভাবছে আজকে আমি একে ধরবো, এটা কোন বাড়ির বউ সকালবেলা আসে ভোর রাতে বেগুন চুরি করতে, আজকে আমি এটাকে ধরবো। দাদু কিছু না বলে ওই লাঠি ফেলে পেছন দিক দিয়ে এরকম ঝাঁকড়ে ধরে, মানে পেছন দিক দিয়ে এরকম করে ঝাঁকড়ে ধরে, আর বলতে থাকে, কে তুই, বল কেন আমার কাছে বেগুন চুরি করিস প্রতিদিন, আমি তো সহ্য করবো না, আজকে তোকে মেরেই ফেলবো, কোন বাড়ির বউ তুই, কে, এরকম করে বলতে থাকে। তো ওই সময়টা ওই জায়গাটা কাঁচা মাছের আষ্টে গন্ধে তো ওই জায়গাটা ভরে যায়, ঠিক আছে, কাঁচা মাছের পুরো আষ্টে গন্ধ। আর যাকে এরকম করে ধরেছিল না তার গা দিয়েও পুরো হচ্ছে কাঁচা মাছের গন্ধ ছিল, কাঁচা মাছের গন্ধ মানে বিভৎস একটা পচা দুর্গন্ধ টাইপের। যাকে ধরেছিল সেও এরকম করে ছটফট করছে। সে খেয়াল করলো যে তার হাতটা যেটা ছিল, হাতটা না পুরো পোড়া, আগুনে পুড়ে গেলে যেরকম হয় সেরকম আগুনে পোড়া, মাংস বেরিয়ে রয়েছে, মাংস গলে গলে পড়ছে, পুরো পোড়া। এই হাতটাও সেরকম। আর হাতের মধ্যে না 3টে আঙুল, 3টে এরকম বড় বড় নখ, 3টে আঙুল। মানুষের যেরকম 5টা আঙুল থাকে, 5টা আঙুল না, 3টে আঙুল এরকম বড় বড় নখ, সেরকম 3টে আঙুল দিয়ে এরকম করে বেগুন ছিঁড়ছিল।
আর এক হাত দিয়ে এরকম করে মাছ ধরেছিল, এক হাত দিয়ে মাছ ধরে 3টে আঙুলতে 2টো আঙুলের ভাঁজে এরকম করে বেগুন টান মারছিল, এই জন্য গাছে ঝাঁকুনি হয়েছে, জোরে ঝাঁকুনি হয়েছে। ওই যে ছিল আর কি, শাড়ি পরে যে মহিলাটি ছিল, হঠাৎ করে না মহিলা বলা ভুল, এখানে যে ছিল ভূত বা পেট যাই ছিল, এরকম করে ঘুরালো, ঘুরে যে 3টে আঙুল ছিল 3টে আঙুল দিয়ে এখান দিয়ে দাদুর মুখে আঁচড় মেরেছে, নখ পুরো ঢুকে গিয়ে দাদুর এখান থেকে পুরো এখানে আঁচড় মেরেছে, আর থুতু ছিটিয়ে দিয়েছে দাদুর মুখটার মধ্যে, আঁচড় মারলো, আঁচড় মেরে থুতু এরকম করে পুরো থুতু ছিটিয়ে সারা মুখে ভরিয়ে সাথে সাথে দৌড়, ধোঁয়াশার মধ্যে কোথায় মিলিয়ে গেল, অন্ধকারে ধোঁয়াশার মধ্যে। হাত দাদু তো ওই অবস্থা ছেড়ে দিয়েছে, এরকম যে আঁচড়টা লেগেছে আর হচ্ছে থুতু ছিটিয়েছে এবং ছেড়ে দিয়েছে, সাথে সাথে ওই মানে মহিলা যেটা ছিল সে না দৌড়ালো, দৌড়ে হচ্ছে ধোঁয়াশার মধ্যে মিশে গেল কোথায়, আর দাদু সেখানেই সেন্সলেস হয়ে যায়। যেই দাদুর কথা বলছি, আমার দাদু সেখানেই হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা হয়েছে, বাড়ির লোক বলছে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার স্ত্রী যিনি ছিলেন তিনি বলছে না খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল তুই, সবাই খোঁজ, সারা বাড়ি খুঁজেও পায় না। লাস্টে হচ্ছে মাঠের দিকে গেছে, মাঠের দিকে গিয়ে দেখো ওই বেগুন গাছের সামনে দাদু ওরকম অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর মুখের এখানটায় পুরো একদম ধারালো নখের আঁচড়, 3টে নখের আঁচড়, রক্ত বেরিয়ে গেছে, কিন্তু রক্তগুলো বেরিয়ে জমাট, যেহেতু শীতকাল ছিল রক্তগুলো বেরিয়ে না জমাট বেঁধে গেছে, লাল হয়ে জমাট বেঁধে গেছে, আর সারা মুখে ফোসকা পড়ে গেছে, ফোসকা টাইপের পড়ে গেছে। ওই অবস্থা থেকে সবাই ভয় পেয়ে গেছে, সবাই এনে তাড়াতাড়ি ধরাধরি করে কি হলো তুলে নিয়ে আসে, খুঁজতে কে এরকম করলো, খুঁজতে মাঠটা তো যেখানে দাদু পড়েছিল মাঠের 10 হাত পা দূরে গিয়ে দেখে যে একটা কাঁচা মাছ আবলা খাবলা ভাবে খাওয়া পড়ে রয়েছে, আর তার চারিদিকে 3টে পায়ের আঙুল, একটা পা মানে 3টে আঙুল, তার ধরো একটা মানুষের পাই কিন্তু 3টে আঙুল, চারিদিকে এরকম গোল করে ঘোরাঘুরি করেছে, মানে হয় কেউ মাছটার পেছন মানে দৌড়েছে এরকম ভাবে, 3টে আঙুল যুক্ত একটা পা এরকম করে ঘুরেছে চারিদিকে, দৌড়াদৌড়ি করেছে বা ছটপট করেছে এরকম টাইপের। আর তার সামনে কিছুটা এগিয়ে একটা বড় কালো কুচকুচে কাক মরে পড়ে রয়েছে। ওই দেখে সবাই ভয় পেয়ে গেছে, তারপরে সেগুলোকে পরিষ্কার করা হলো, গঙ্গার জল দিয়ে ওই ক্ষেত পুরো শুদ্ধ করা হলো, ওঝা ডাকা হলো। দাদু তো অসুস্থ, মানে দাদু চোখ খুলতে পারছে না, তখন জ্ঞান হারিয়ে ফেলেছে, ওঝা ডাকা হলো। সেই ওঝা এনে দাদুকে ঝাড়ফুঁক করে সুস্থ করলো। আর যে তখন তো ডাক্তারি চিকিৎসা ছিল না, তখন যে ওই আঁচড়ের দাগটা এতটাই ডিপ, নর্মাল আঁচড়ের দাগ কি এরকম করে টানলে হালকার মধ্যে থাকে, কিছুদিনের মধ্যে মিশে যায়, আঁচড়ের দাগটা এতটাই ডিপ ছিল, মানে নখটা ঢুকিয়ে পুরো এরকম টান মেরেছে, ফালা হয়ে গেছিল, 3টে আঙুলের নখ এমনভাবে ঢুকেছিল যে ফালা হয়ে গেছিল। আগের দিনে তো ডাক্তারি ব্যবস্থা ওরকম ছিল না, আয়ুর্বেদিক উপায় কি সমস্ত গাছের পাতা ঠাতা বেটে মাটি দিয়ে ওখানে হচ্ছে লেপ দেওয়া হতো, মাটির লেপ, 3টে আঁচড়ের ওখানে মাটির লেপ দেওয়া, থুতুটা যেখানে ছিটিয়েছিল সেই চারিদিকে হচ্ছে ফোসকা পড়ে যায়, তো সারা মুখে ওরকম লেপ দিয়ে দাদুকে রাখা হতো। সে মানে বিভৎস জ্বর, 3-4 মাস বাদে সেই জ্বরটা তার থামে, সে আস্তে আস্তে সুস্থ হয়। কিন্তু তার এই যে ফোসকাগুলো ছিল এই জায়গাগুলো হচ্ছে তোমার কালচে টাইপের হয়ে যায়, আর যে আঁচড়ের দাগটা থাকে সে আঁচড়ের দাগটা পুরোপুরি আর মেশে না, আঁচড়ের দাগটা সারা জীবন থেকে যায়, এটা প্রমাণ সহকারে মানে দাদুর যিনি ছিলেন তার এখানে এরকম 3টে আঁচড়ের দাগ থেকে যায়। তো অনেক কষ্ট করার পরে, অনেক ঝাড়ফুঁক করার পরে সে হচ্ছে সুস্থ হওয়ার পরে তিনি এবার এতটাই ভয় পেয়ে যায়, তিনি বলে বাড়ি থেকে সন্ধ্যের পরে আর বাড়ির কোনো বউকে বাড়ি থেকে বেরোতে দেয় না। তিনি বলে যে ছেলে মেয়েদেরও বলে দেয় তোরা কেউ সন্ধ্যের পরে বাড়ি থেকে বেরোবি না, রাত্রেবেলা কোথাও যাতায়াত করবি না, কারণ আমার এরকম দেখেছিস তো কতবার হচ্ছে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আমি অনেক কষ্ট করে হচ্ছে বেঁচে পেরেছি। আর এই ঘটনা হওয়ার পর থেকে তিনি হচ্ছে গীতাপাঠ চণ্ডীপাঠ তো পড়তোই, কিন্তু সেটা রেগুলার পড়া শুরু করে। তারপরে তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি ওই গীতাপাঠ চণ্ডীপাঠ করেই যেতেন। আর হচ্ছে কি বলবো, এই জিনিসটা কি ছিল, আই থিঙ্ক এক হাতে মাছ এক হাতে বেগুন আর হচ্ছে মুখটা ওরকম পোড়া, এটা আমি মেছো ভূতের সাথেই কম্পেয়ার করতে পারি, বা হয়তো একটা পিচেস টাইপের কিছু একটা এন্টিটি ছিল যে হয়তো কাঁচা মাছ আর বেগুন এরকম করে চিবিয়ে খেত। কারণ আমরা অনেক জায়গায় শুনে থাকি যে অনেক ভূত থাকে, যেমন পিয়াজ ভূত থাকে, কুল গাছে ভূত, গাব গাছে ভূত, সেরকমই হয়তো একটা এন্টিটি ছিল যেটা হচ্ছে বেগুনের প্রতি প্রচুর নেশা ছিল, বা কাঁচা মাছ আর বেগুন একসাথে চিবিয়ে খেত, এরকমই হয়তো কোনো একটা এন্টিটি ছিল। কিন্তু এই আমার মনে হয় কাকটা যেটা ছিল ওই এন্টিটিটাই হয়তো দাদু এত জোরে জাককে ধরেছিল, হয়তো সে মানে আর বেশি দূর যেতে পারেনি, যার জন্য ওই কাকের রূপ ধারণ করে ওখানেই মরে যায়, যার জন্য মাছটাও খেতে পারেনি আর ছটপট করতে ওখানেই মরে পড়ে যায়। তো এটাই ছিল হচ্ছে আমার দাদুর জীবনে ঘটে থাকা কয়েকটি ভৌতিক ঘটনা, যেটা হচ্ছে আমার দাদুকে অনেকবার মেরে ফেলারও চেষ্টা করেছিল এই এন্টিটিগুলো। মানে এই এন্টিটিটাকে আমি কি বলবো,
পিশাচ বলবো না প্রেত বলবো নাকি মেছোভূত বলবো, আমি কোনো কিছু নাম পাইনি, এর জন্য আমি বলেছি এটাকে বেগুন ভূত হিসাবেই আমি ধরেছি। যে বেগুন খেতে ভালোবাসে, মানে থাকে না একটা এন্টিটি, মানে অনেক সময় ঝোপঝাড় মানে কাঁচা শাকসবজি খেতেও এরা ভালোবাসে, সেরকমই হয়তো একটা কোনো এন্টিটি ছিল। ঘটনাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ও আর এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার দাদুর যে গুণটা ছিল, মানে আমার দাদুর যে গুণটা ছিল, এই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা, চণ্ডী পাঠ করা, এই গুণটা মানে বলে না যে জিনগত বয়ে আসে, এই গুণটা হচ্ছে আমার নিজের দাদু পেয়েছে, ঠিক আছে? মানে তিনিও তো আমার বড় দাদাই বলা চলে, ওই গুণটা হচ্ছে আমার দাদু পেয়েছে। মানে তাহলে এখনও মানে সেই দাদু পেয়েছে, মানে ছোটোবেলা থেকেই তিনি, মানে আমার যিনি দাদু আছে সেজন্য ছোটোবেলা থেকেই তিনি হচ্ছে সকালবেলা 2 বার করে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, বিকেলবেলা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, মাঝে মাঝে চণ্ডী পাঠও করেন। আর আমাদের বাড়িতে এখন তিনি তো রোজ রেগুলারই হচ্ছে গীতা পাঠ করেন, ছোটোবেলা থেকেই তিনি গীতা পাঠ চণ্ডী পাঠ এসব করতেন। কীর্তন আমাদের বাড়িতে তোমরা যদি আসো তাহলে তোমরা বুঝতেই পারবে যে সন্ধ্যের দিকে আসলে পরে প্রতিদিন ডেইলি 1 ঘন্টার জন্য কীর্তন হচ্ছে, সকালবেলা কীর্তন হচ্ছে, গীতা পাঠ চলছে, এসব হয়। মানে ওই দাদুর গুণটাই হচ্ছে আমার দাদুটা পেয়েছে ছোটোবেলা থেকে, অনেক ছোটোবেলাতে তিনি চলে এসেছিল এখানে, বাংলাদেশ থেকে এখানে চলে এসে একটা সরকারি চাকরিতে তিনি নিযুক্ত হন ছোটোবেলা থেকে। তিনি হচ্ছে এখনও অবধি, মানে আমার দাদু এখনও বেঁচে আছেন, এখনও অবধি তিনি প্রতিদিন 2 বেলা গীতা পাঠ করবেন, কীর্তন করবেন। তোমরা যদি কেউ আমাদের বাড়িতে আসো সন্ধ্যের টাইমে বা সকালবেলা ভোরবেলার টাইমে, তাহলে শুনতে পারবে এখনও কীর্তন উনি করেন, চালিয়ে যান। তো এইটাই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া কয়েকটি ভৌতিক ঘটনা, যে ঘটনাটি আমাকে কিছুটা ভাবিয়েও ছিল, মানে এই ঘটনাটা এরকম টাইপেরও হয়। আমাকে ভাবানোর কয়েকটা কারণ আছে, কারণ ওই যে জন্তুটা ছিল, ওই জন্তুটা কী ছিল, কারণ ওরকম জন্তু তো আমি কোনোদিনও শুনি। একটা শিয়ালের মতো, আর হচ্ছে পেছনটা ঘোড়ার মতো, হয়তো কোনো মিথসে রয়েছে, আমি জানি না, আই থিঙ্ক। আর হচ্ছে এই যে জিনিসটা ছিল, এই পেট বা পিশাচ যেটা ছিল, আমি পিশাচই বলবো এটাকে, মেছো পিশাচ টাইপেরই বা বেগুন ভূত, মানে কিছু একটা ছিল এন্টিটি, আমি বলতে পারবো না এটা। তোমরা যদি জেনে থাকো বা এরকম যদি কারোর কাছে থাকে আমাকে বলো এই জিনিসটা কী ছিল। তো ঘটনাটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরাও যদি চাও তোমাদের এরকম জীবনে ঘটে থাকা ভৌতিক বা অলৌকিক ঘটনা, বা তোমাদের আত্মীয়স্বজনের কাছ থেকে শোনা এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা আমার সাথে শেয়ার করবে, তাহলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিতে লিখে পাঠিয়ে দিতে পারো। এছাড়াও আমি ইমেল আইডি প্রোভাইড করে দিয়েছি নিচের ডিসক্রিপশন বক্সে, সেখানে লিখে আমাকে পাঠিয়ে দাও। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি শেয়ার করবো এই চ্যানেলে।